আমরা যেই আলোচনা শুনলাম তাতে আমার কাছে মনে হচ্ছে শ্রমিক এবং মালিক তাদের ভিতরে একটা ভালো যোগাযোগ দরকার। স্টেক হোল্ডার কনসালটেশনের কথা বারবার আমরা শুনতে পেয়েছি, আমাদের একাধিক বক্তা বলেছেন। এই আলোচনাটা কি খুব সহজ? এক, দ্বিতীয়ত হচ্ছে যে কৃষকের কথা এতক্ষণ ধরে আমরা শুনলাম ন্যায্য মূল্য নিজের নিশ্চিতের ক্ষেত্রে অনেকে বলেন যে সমবায় ভিত্তিক বাজার যদি নিশ্চিত করা যায় তাহলে হচ্ছে কৃষক তার ন্যায্য দামটা পাবে। আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে ট্রেড ইউনিয়নের চর্চার জায়গাটি এতটাই অবহেলিত। আপনি দেখবেন যে আমাদের বেশিরভাগ ফ্যাক্টরিগুলিতে যেখানে ট্রেড ইউনিয়ন হয়তো মালিকরাই অনেক সময় করে রাখেন শুধুমাত্র একটা দেখানোর জন্য, কিন্তু সত্যিকার অর্থে ট্রেড ইউনিয়ন অবস্থান করা এবং সেটার একটা আন্দোলন সংগ্রাম দাবি দাওয়া পেশ করার যে চর্চা, সেটা খুবই কম জায়গায় আছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পর যে সরকার এসেছেন, সেই সরকার আসার পরও কিন্তু ট্রেড ইউনিয়ন করতে গিয়ে 15 জন শ্রমিক গ্রেপ্তার হয়েছিলেন, তার মধ্যে শ্রমিক ফ্রন্টের সেলিম মাহমুদও ছিলেন, নারায়ণগঞ্জের ঘটনা। এবং বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমিক আন্দোলনে হামলা হয়েছে, গুলি হয়েছে। ফলে আমরা মনে করি সরকার বদল হচ্ছে ঠিকই, কিন্তু শ্রমিকের প্রতি যে অ্যাটিটিউড, মানে মালিকরা শ্রমিকদের কথা শুনতে না চাওয়ার যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটি সরকারও ধারণ করেন, যে কারণে বকেয়া বেতনের জন্য আন্দোলন করতে গেলে সেখানে কোথায় মালিককে গিয়ে শোকজ করার কথা, কিন্তু আমরা দেখি পুলিশ গিয়ে শ্রমিকের বুকের উপর গুলি চালান। ফলে এটা আসলে আমাদের যে মালিক শ্রেণীর দৃষ্টিভঙ্গিটাই সরকার ধারণ করেন, সেটা বারবারই স্পষ্ট। এবং সেই কারণে যোগাযোগ স্থাপনের যে মাধ্যম ট্রেড ইউনিয়ন, সেটাকে প্র্যাকটিস করতে যে দেয়া হয় না, সেইটা আসলে ওই মালিক শ্রেণীর দৃষ্টিভঙ্গিটাই সরকারের মধ্য থেকেও প্রকাশিত হয়। আমরা একটু ওই যে কৃষিভিত্তিক শিল্পের প্রসঙ্গ আসছিল, তো এটা আমাদের দেশের জন্য কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা। 2002 সালে আদমজি পাটকলটা যে বন্ধ হয়ে গেল, দেখেন যে কৃষিভিত্তিক শিল্প, এটার একটা বড় উদাহরণ ছিল আদমজি পাটকল। এবং সেখানে 25,000 শ্রমিক এক ধাক্কায় বন্ধ হয়ে গেল। সেই শ্রমিক, সেই সময় তো আমাদের অনেক ভাইরাই কিন্তু ক্ষমতায় ছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে খুব উত্তেজিত হয়ে যান, সেই সময় বিশ্বব্যাংক কিন্তু বাংলাদেশে পাটকল বন্ধ করার জন্য টাকা দিয়েছে, ভারতে পাটকল করার জন্য ঋণ দিয়েছে। এবং আমাদের এই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার মধ্য থেকে ভারতের পাটকলের যে শিল্প, এটা কিন্তু আরও ফ্লারিশ হয়েছে এবং তারা মার্কেটটা মোটামুটি একটা বড় অংশ নিয়ে নিয়েছে। এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথাও যদি বলি, পাট তৈরি করতে যে কৃষকরা, তারাও কিন্তু এখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাটকল বন্ধ হওয়া। এবং সেই কাজটি কিন্তু আমরা দেখেছি যে গত আমলে প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা কিন্তু বাকি যে সমস্ত রাষ্ট্রায়ত্ত পাটকল সবগুলি বন্ধ করে দিয়েছেন। ফলে আমরা মনে করি আমরা অনেক কথা বলতে পারি নির্বাচনের আগে, কিন্তু আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কি? আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে যে শ্রমিকদের রাষ্ট্রায়ত্ত পাটকল যেটা লোকসানে ছিল, সেটাকে লাভজনক অবস্থানে নিয়ে আসার জন্য চেষ্টা না করে আমরা হাজার হাজার শ্রমিককে বেকার করার ঘটনা বাংলাদেশে ঘটতে দেখেছি। ফলে আমরা কি করতে চাই সেটা আমরা পরিষ্কার করে বলতে চাই। সেটা হচ্ছে যে শ্রমিকদের জন্য আমরা দেখি সেনাবাহিনী এখানে রেশনিং পায়, যারা হাজার হাজার টাকা বেতন পায়, রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুবিধা পায়, তারা আবার রেশনিংও পায়, বা বিভিন্ন বাহিনী এখানে রেশন পায়। শ্রমিকরা কেন রেশন পাবে না? আমরা শ্রমিকদের রেশনিং চালু করার পক্ষে। আমরা বলতে চাই যে শ্রমিকরা এখানে তাদের যে শ্রমিকদের পরিচয় হিসেবে প্রত্যেকটা সেক্টরে তাদের রেজিস্ট্রেশন করানো এবং একটা রেশনিং পদ্ধতির আওতায় তাদেরকে নিয়ে আসা, এটা আমাদের একটা পরিকল্পনা। আমরা মনে করি শ্রমিকদের একটা পেনশনও পাওয়া দরকার। এই যে অস্থায়ী শ্রমিকদের নিয়ে একটা কথা হচ্ছে, একজন রিক্সা চালক যিনি 50-60 বছর বয়সের পরে রিক্সাটা চালাতে পারবেন না, তার জন্য রাষ্ট্রের করণীয় কি? তিনি কি রাষ্ট্রকে কোনো সার্ভিস দেন নাই? তার কি রাষ্ট্রের কাছ থেকে কোনো কিছু প্রাপ্য নাই? তাহলে এই শ্রমিকদেরকে একটা পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা, যেখানে তার কন্ট্রিবিউশন হবে মিনিমাম, কিন্তু রাষ্ট্রের কন্ট্রিবিউশনটা তার চেয়ে বেশি হবে। এইটা আমরা একটা পরিকল্পনা হিসেবে আমাদের আছে। এবং অবশ্যই আমরা বলতে চাই যে আজকে আবাসনের জায়গাটি বারবারই শ্রমিকদের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সাংসদরা তারা যখন সংসদে যান, তারা ট্যাক্স জনগণকে দিতে বলেন, কিন্তু নিজেরা ট্যাক্স ফ্রি গাড়ি কেনেন। তারা চাকরির বেতন পান, তারা আবার বাড়ি ঘর ফ্ল্যাট এগুলিও বরাদ্দ নেন। আমরা মনে করি সাংসদদের এই সমস্ত বিলাসিতা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের জন্য বিভিন্ন জায়গায় আমরা যে বস্তিগুলি দেখি, সেই জায়গাগুলিতে আবাসন প্রকল্প তৈরি করতে হবে এবং শ্রমিকদের জন্য একেবারে ফ্ল্যাট বরাদ্দ দিতে হবে। এইভাবে আমরা মনে করি আমাদের রাষ্ট্র বহু জায়গায় অর্থ ব্যয় করে। আমরা দেখি কর্ণফুলী নদীর উপর থেকে 2টা ব্রিজ থাকার পরও 10,000 কোটি টাকা খরচ করে একটা ব্যয়বহুল অর্থহীন নিচ থেকে একটা প্রেস্টিজ টানেল করা হয়েছে, কিন্তু এই টাকা দিয়ে তো অনেক শ্রমিকের জন্য আবাসন প্রকল্প তৈরি করা যেত। আমরা অর্থ গণমুখী কাজে ব্যয় করতে চাই এবং শ্রমিকদের জন্য আমরা মনে করি যে সেটা ব্যয় করার সর্বোচ্চ জায়গা। আরেকটা বিষয় একটু বলে রাখি, যে ফ্রি মার্কেট নিয়ে অনেক কথা হচ্ছে। দেখেন, আজকে যদি এই যে ছোট কারখানাগুলি, যেগুলি অনেক সময় কিন্তু আমরা শুনি যে যখনই আমরা মজুরি স্কেল বাস্তবায়নের কথা বলি, অনেকেই যুক্তি করেন যে আমরা পারবো না দিতে, কারণ আমাদের ব্যবসা ছোট, আমরা বড় ব্যবসায়ীদের সাথে পেরে উঠছি না।
আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, এই জায়গাগুলিতে আমরা মনে করি যে সরকারের তাদের পাশে দাঁড়ানো দরকার এবং সরকারের বিভিন্ন ট্যাক্সের ভারসাম্য বা ট্যাক্সেশনের ক্ষেত্রে বা বিভিন্নভাবে ছোট কারখানাগুলিকে এখানে পরিকল্পিত অর্থনীতির একটা অংশ হিসেবেই ছোট কারখানাগুলির এই জায়গাটিতে তাদের প্রয়োজনে ভর্তুকি দিয়ে শ্রমিকের মজুরির প্রাপ্যতাটা নিশ্চিত করা দরকার। আমি একটু একেবারে সমাপনী অংশে যেহেতু আমরা চলে এসেছি, আমি সবাইকে এই পর্যায়ে একটু 1 মিনিট করে সময় দেবো একটা ক্লোজিং রিমার্কের জন্য। মনীষা চক্রবর্তী, আপনাকে দিয়েই শুরু করি, আপনি শেষ করুন আপনার বক্তব্য। সেটা হচ্ছে যে সব দল নির্বাচিত হবে না, যারা নির্বাচিত হবে না তারা কি করবে শ্রমিকদের জন্য কাজ করার ক্ষেত্রে? ধরুন আপনি নির্বাচিত হলেন না, তাহলে আপনারা কিভাবে শ্রমিকদের পক্ষে কাজ করবেন আগামীতে? দেখুন, আমরা দীর্ঘদিন ধরে শ্রমিকদের পক্ষেই কাজ করছি এবং সেই জন্য আমাদের নির্বাচিত না হয়ে কাজ করতে কোনো অসুবিধা হয়নি, বরং সারা দেশের যে শ্রমিক আন্দোলন, আপনি গাজীপুর বলেন, আশুলিয়া বলেন, সেটা নারায়ণগঞ্জ বলেন, বেশিরভাগ জায়গাতেই কিন্তু শ্রমিক আন্দোলনগুলি বামপন্থীদের নেতৃত্বেই হচ্ছে এবং এখন পর্যন্ত যতটুকু অর্জন, যত বড় বড় শ্রমিক আন্দোলন হয়েছে সেখানে বামপন্থীদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আমরা জেল খেটেছি শ্রমিকদের জন্য, আমরা মার খেয়েছি শ্রমিকদের জন্য। আমরা যদি ক্ষমতার মসনদে নাও যেতে পারি, রাজপথে থেকে শ্রমিকদের অধিকার আদায় করার জন্য আমরা সবসময় তাদের পাশে ছিলাম এবং সামনেও থাকবো।